ব্যারিস্টার ফুয়াদ আছে না, ব্যারিস্টার ফুয়াদকে গ্রেপ্তার করা, ব্যারিস্টার ফুয়াদ আছে না, হেতেরে নাকি গ্রেপ্তার করছে। তুমি শুনছো ক্যান্টনমেন্টে নাকি হেতেরে নিছিল, তারপরে হাতের দল থেকে কইছে হাতেরে গ্রেপ্তার করে নাই, এটা নাই। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে বাজে মন্তব্য করায় এবার গ্রেপ্তার হলেন ব্যারিস্টার ফুহাদ। তো বন্ধুরা, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। সত্যি সত্যি কি সেনাপ্রধানকে নিয়ে বাজে মন্তব্য করায় গ্রেপ্তার হয়েছেন ব্যারিস্টার ফুহাদ? এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও ব্যারিস্টার ফুয়াদকে নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য, যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখবো সত্যি সত্যি কি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে বাজে মন্তব্য করায় গ্রেপ্তার হয়েছেন ব্যারিস্টার ফুয়াদ, নাকি এটা গুজব। ওই যে আমাদের ব্যারিস্টার ফুয়াদ আছে না, ব্যারিস্টার ফুয়াদকে গ্রেপ্তার করা হয়েছে কিনা এই বিষয়টা আমি কাশেম চাচার জিগাইলাম। চাচারে কইলাম, চাচা ওই যে ব্যারিস্টার ফুয়াদ আছে না, হেতেরে নাকি গ্রেপ্তার করছে, তুমি শুনছো নি? চাচা বললো যে নারা বাতি, যে এটা একটা গুজব আছিল, ওই যে কেউ কেউ বলছে ক্যান্টনমেন্টে নাকি হেতেরে নিছিল, তারপরে হাতের দল থেকে কইছে হাতেরে গ্রেপ্তার করে নাই, এটা নাকি গুজব আছিল। আমি চাচারে কইলাম, চাচা হাতে কি কইছিল তুমি কি জানো? চাচা কইছে হাতে তো খুব মারাত্মক সিরিয়াস কথা কইছে, হাতে তো ডেঞ্জারাস কথা কইছে। হাতে কইছে ক্যান্টনমেন্ট উড়ে দিবে, হাতে কইছে প্রেসিডেন্টের উল্টা পাল্টা যা তাই কই বেড়াইছে। আমি কইলাম, চাচা তো প্রেসিডেন্ট ক্যান্টনমেন্ট উড়ে দিলে হাতে নাকি একজন ব্যারিস্টার, তো হাতে ব্যারিস্টারি কোত্থেকে পাশ করছে? চাচা তখন কইলে হাতে ব্যারিস্টারি পাশ করছে কেউ কেউ ব্রাহ্মণবাড়িয়া থেকে, কেউ বলে বরিশাল থেকে, আর হাতে নিজে কয় ব্রিটেন থেকে নাকি পাশ করছে। আমি কইলাম, চাচা হাতে ব্যারিস্টার হলে আইনের লোক না? চাচা কইল যে অবশ্যই আইনের লোক, ব্যারিস্টার আইনের লোক। তো আমি কইলাম, চাচা হাতে আইনের লোক হইলে এই যে গত কয়দিনে আমি যেটা শুনছি, হাতে উল্টা পাল্টা পাগলামি এত কথা কইতেছে যে পাগলের মতো, এটা তুমি কেমন বাবা, কি মনে হয় তোমার? চাচা কইল যে হাতে নাকি ওই ভাদ্র মাসের আগেই নাকি পাগল হয়ে গেছে, হাতে নাকি উল্টা পাল্টা শুরু করছে গত কয়েকদিন, হাতে ঘরে রাখা যায় না। ওই যে ওই দিন ছাড়ি দিছে আর হাতে আবার আয় কথা কুকথা কইয়া ক্যান্টনমেন্ট উড়ে দেওয়ার কথা কইছে, প্রেসিডেন্টের যা তা কইছে, হাতে নাকি ব্যারিস্টার। আমি চাচারে কইলাম, এইটা আমার কি হাতেরে গ্রেপ্তার করব নি? চাচা কইল যে হাতেরে যদি গ্রেপ্তার না করে, হাতে যা কইছে ক্যান্টনমেন্ট উড়াই দেওয়ার কথা, আজকে কালি আবার একজনে কইবে আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট উড়াই দিব, পরশু দিন একজন কইবে সাভার ক্যান্টনমেন্ট উড়াই দিব, এতেরে গ্রেপ্তার করতেই হইব। চাচা আমি কইলাম, দেশের মানুষ কি কইতেছে? চাচা কইল যে দেশের মানুষ তো কইতেছে হাতেরে গ্রেপ্তার করাও হাতে পাগল হয়ে গেছে, এই পাগলটা যদি অনে না থামায় তাহলে দেশের জন্য বিপদ, হাতের পরিবারের জন্য বিপদ। আমি চাচারে কইলাম, চাচা আচ্ছা ঠিক আছে, ব্যারিস্টার ফুয়াদ পাগল হয়ে গেছে, ব্যারিস্টার ফুয়াদের কথা বাদ দাও, এই পাগলটা গ্রেপ্তার নিশ্চয়ই করব। আচ্ছা চাচা, ওই যে কে নাকি আসিফ মাহমুদ আছে না একজন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, হাতে কি কইছে? চাচা কইল যে হাতে তো মারাত্মক সিরিয়াস কথা কইছে, হাতে কইছে হেতারা ওই যে সরকার সরাইতে না পারলে সশস্ত্র বিপ্লব করব, সশস্ত্র বিপ্লব করতো নাকি। আমি কইলাম, চাচা সশস্ত্র বিপ্লব মানে হেউ কাছে অস্ত্র শস্ত্র আসিল? চাচা কইলে যে আসিল তো, হেউ কাছে তো অস্ত্র আছে, তার ওপেন কইতেছে। হেতা আরেক নেতা আছেন, আধ্যাত্মিক নেতা, আধ্যাত্মিক সাধক, ওই যে মাহফুজ আলম উপদেষ্টা হয়েছে, হেতাও কইতেছে গৃহযুদ্ধ লাগাইবে, গৃহযুদ্ধ করব, হেতারা অস্ত্র আছে, হেতার কাছে তো অনেক অস্ত্র। চাচারা কইলাম, চাচা এইসব অস্ত্র কীভাবে উদ্ধার করা যায়? চাচা কইল যে কাজ একটাই, সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী, হেতারা যদি 7 মাস পরেও না বুঝে তাহলে দেশের ভবিষ্যৎ খারাপ। হেতা কারণ বুঝতে হইব যে জরুরি আইন জারি করে ইসা আসিফ মাহমুদ, মাহফুজ আলম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাহিদ ইসলাম এগুলার গ্রেপ্তার করে কোনায় কোনায় অস্ত্র আছে, কোথায় মজুদ রাখছে, এগুলো উদ্ধার করতে হইব। তাছাড়া আমি কইলাম, চাচা এই যে পাকিস্তানি জাহাজটা যা আসে এগুলোর মধ্যে নাকি অস্ত্র শস্ত্র আছে, হাসানি। চাচা কইল যে বাতিজা তোরও কানে কানে কই,
পাকিস্তানি জাহাজ যা আমাদের দেশে আসে, ওই পাকিস্তানি জাহাজ তো চেক করতে দেয় না। সাইল ডাইল আনে, কিছু বেশি দাম দিয়ে আনে। সাইল ডাইলের ভিতরে শুনছে নাকি অস্ত্র শস্ত্র আনে, এবং অস্ত্র এনে ভরা আলাইছে। চাচারা আমি কইলাম, চাচা তাহলে তো এটা বিপজ্জনক কথা। চাচা কইল যে বিপজ্জনক কথা তো অবশ্যই হয়েছে। আসিফ মাহমুদ টাহমুদ এরা বলে না, কেমনে কয় বেড়া, এরা কয় এগুলোর কাছে অস্ত্র আগেও ছিল, কারা কারা জানে আগে এগুলোর অস্ত্র দিয়েছে জুলাই আগস্টের সময়। আর গৃহযুদ্ধ লাগাইবার কথা কয় না, এগুলোর কাছে মেলা অস্ত্র। কাজে সেনাবাহিনী তোরা আবার কই জরুরি আইন জারি হইয়া দয়া পরবশ হইয়া হেরা যদি দায়িত্ব নেয়, 7-8 মাসের কথা মানুষে ভুলে যাইব। 7-8 মাসে তো এগুলার সেনাবাহিনীর কাঁধে উড়ি ওই সমন্বয়গুলা বক্তব্য দিছে। এখনও যদি এগুলা করে, এখনও যদি সেনাবাহিনী না বুঝে, তো দেশের খারাপ এই আছে কপালে, বুঝছস? এগুলোর রিমান্ডে নিতে হইব, রিমান্ডে নিয়ে অস্ত্র সব উদ্ধার করতে হইব, দেশের মানুষকে শান্ত করতে হইব, ঠিক আছে? আমি চাচারে কইলাম, চাচা এটা তো মারাত্মক সিরিয়াস কথা কইলে তুমি। আচ্ছা চাচা তুমি এবার যাও, তোমার অনেক ধন্যবাদ। আমি আরেকটা বিষয় নিয়ে তোমার সাথে পরে কথা কমো, ওইটা ফোনে কথা কমো, ঠিক আছে? তুমি যেখানে থাকো আমি ফোন করুম। চাচা চলে গেল। আসলেই তো ব্যারিস্টার ফুয়াদ তো পাগল হয়ে গেছে। হাতে বরিশাল থেকে ওই যে বার আট ল করছে, ব্যারিস্টার হয়েছে বরিশাল থেকে, না ব্রাহ্মণবাড়িয়া থেকে। আচ্ছা যাক, ব্রাহ্মণবাড়িয়া তো বরিশাল থেকে হাতে ব্যারিস্টার হয়েছে। হাতে ওই ইংল্যান্ড লন্ডন হইয়া চাপা মারে। আর লন্ডন থেকে যদি ব্যারিস্টারি পাস করতো তাহলে হাতের এই অবস্থা হইতো নেই, হাগলের মতো কথা কয়। আর ওই যে আসিফ মাহমুদ সজীব ভইয়া এগুলোর কাছে কিন্তু অস্ত্র আছে, এগুলো তো ওপেন করতেছে না। আপনারা যদি না বিশ্বাস করেন তাহলে কেমন হইবে? হাতে তো কইতেছে ভাই আমরা সশস্ত্র বিপ্লব করতাম, আমরা সশস্ত্র বিপ্লব করুম, এখনও হুমকি দিতেছে। আর এগুলো মাস্টার মাইন্ড আধ্যাত্মিক সাধক যেটা মাহফুজ আলম, হে তো কইছে আমরা গৃহযুদ্ধের জন্য প্রস্তুত। তার মানে এগুলোদের রিমান্ডে নিয়ে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে দেশের মানুষের শান্তি দিতে হইবে। কি কন? অবশ্যই দেশের মানুষকে শান্তি দিতে হইবে। আর সেনাবাহিনী এত চিন্তা করতেছে কেন? দেশের মানুষ তো এগুলো লগে আছে। দেশের মানুষ তো চায়, এখন বিরক্ত হয়ে গেছে। এখন কয় খালি সেনাবাহিনী আসুক। ডক্টর ইউনূস সাহেব আমাদের যে আমির, দেশের আমির, উনি তো কয়দিন পরে দেশের নাম পাল্টাইয়া গ্রামীণ বাংলাদেশ রাখব। বাংলাদেশ যাতে গ্রামীণ বাংলাদেশ না হয়, অর্থাৎ গ্রামীণ নামে বাংলাদেশ দিয়ে দিব, গ্রামীণ বাংলাদেশ। সব কিছুতে গ্রামীণ, সব কিছুতে গ্রামীণ বাংলাদেশ, এটা আমরা দেখতে চাই। আজকের এই প্রতিবেদনটি দেশের সেই সকল মানুষদের উদ্দেশ্যে তৈরি যারা জুলাই আগস্টের আন্দোলনে সমন্বয়কদেরকে সমর্থন দিয়েছিল। এই ভেবে তারা সমর্থন দিয়েছিল যে এবার এই দেশটাকে নূতনভাবে সাজানো হবে। দেশের কোনায় কোনায় যত দুর্নীতি আছে, এই সমন্বয়করা এবং বিএনপির নেতাকর্মীরা সেই সমস্ত দুর্নীতি ধুয়ে মুছে একেবারে সাফ করে আমাদেরকে একটি নূতন দেশ উপহার দেবে। সুতরাং এই নূতন স্বাধীনতা কায়েম হওয়ার 8 মাস পর আজ আমরা কি দেখতে পাচ্ছি? আমরা যে আশা নিয়ে এই জুলাই আগস্টের আন্দোলনকে সমর্থন করেছিলাম, আমাদের সেই আশা পূর্ণ হলো কি? নাকি আগে সারা দেশের কোনায় কোনায় যে দুর্নীতি ছিল, সেই দুর্নীতির পরিমাণ এখন বেড়ে আরও 2 গুণ 4 গুণ বেড়ে গিয়েছে? আজকের এই প্রতিবেদনে আমরা একদম স্পষ্টভাবে, নিরপেক্ষভাবে সেটাই বোঝার চেষ্টা করব। এবং আমরা এটাও বুঝব যে আজ সমাজে যে সকল মানুষগুলো এই কথা বারে বারে বলছে যে ভাই আগেই ভালো ছিলাম, তাদের সেই কথার মধ্যে সত্যি কি কোনো বাস্তবতা আছে, নাকি তারা তাদের ওই আওয়ামী লীগের যে রাজনীতি আছে সেটাকে সমাজে আবারও প্রতিষ্ঠিত করার জন্য একটা ভুয়া কথা সমাজে প্রচার করে বেড়াচ্ছে? এগুলোই আজকের এই প্রতিবেদনে আমরা একদম সুস্পষ্টভাবে, নিরপেক্ষভাবে বুঝতে পারব। দর্শক বন্ধুরা, এই বিষয়ে বিবিসি বাংলা গতকাল একটি পরিসংখ্যান চালিয়েছে, একটি জরিপ চালিয়েছে। দেশের সবথেকে বড় বাজার কারওয়ান বাজারে তাদের এই জরিপটি চালানো হয়েছে, যেখানে কারওয়ান বাজার থেকে শুরু করে গুলশান পর্যন্ত সমস্ত ব্যবসায়ীদের সাথে
বিবিসির রিপোর্টাররা গিয়ে কথা বলেছে এবং বোঝার চেষ্টা করেছে দেশে যতগুলো দুর্নীতির বিষয় আছে সেই সমস্ত বিষয়ের মধ্যে প্রধান একটি বড় বিষয় হচ্ছে চাঁদাবাজি, যা দেশের সর্বত্র একবারে মহামারীর মতো ছড়িয়ে আছে। তো সেই চাঁদাবাজি কি এখন বন্ধ আছে, নাকি সেই চাঁদাবাজি আরও বেড়ে গিয়েছে? এটাই বিবিসি বাংলা বোঝার চেষ্টা করেছে এবং সেটারই একটি প্রতিবেদন বিবিসি বাংলা উপস্থাপন করেছে আজ সকালে। তো এই প্রতিবেদনটি খুব সহজ সরলভাবে সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এবং এই প্রতিবেদনটির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আগেই ভালো ছিলাম না এখন ভালো আছি। দর্শক বন্ধুরা, এই প্রতিবেদনের শিরোনামে যে কথাটি লেখা হয়েছে সেটি হচ্ছে, আগে চাঁদা দিতে হতো একজনেরে, এখন দিতে হইতেছে 4-5 জনেরে। আশা করি এই শিরোনামটি অনেককে অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে এবং যারা বলে যে আগেই ভালো ছিলাম এখন ভালো নেই, তাদের কথাটা সত্য নাকি মিথ্যে, বিবিসি বাংলার এই শিরোনামটাই অনেক অংশে সেই উত্তরটি দিচ্ছে যে আগে চাঁদা দিতে হতো একজনেরে, এখন দিতে হইতেছে 4-5 জনেরে। এখনও অনেক কিছু বাকি আছে। আসুন, ঢাকার একজন ব্যবসায়ী জয়েদুল ইসলাম, রোববার তার সঙ্গে কথা হচ্ছিল বিবিসি বাংলার এক সাংবাদিকের। আলাপের শুরুতে কেমন আছেন জানতে চাইলে সেই ব্যবসায়ী বলেন ভালো নেই। কিন্তু কেন ভালো নেই এমনটা জানতে চাইলে তিনি বলেন, আগে চাঁদা দিতে হতো একজনেরে, এখন দিতে হইতেছে 4-5 জনেরে, তাহলে কিভাবে ভালো থাকি বলেন? গত 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে একের পর এক চাঁদাবাজির কারণে রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন এই ব্যবসায়ী, জানান ওই সাংবাদিককে। এখন তো আননোন অপরিচিত নাম্বার থেকে ফোন আসলেই ভয় লাগে, আবার কে জানি টাকা চায়, বলছেন এই ব্যবসায়ী। রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত না থাকার পরও মামলার ভয় দেখিয়ে তার কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা নেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। বিভিন্ন গ্রুপকে আমি এরই মধ্যে প্রায় 15 লাখ টাকা দিয়েছি, তারপরও আরও টাকা চাওয়া হচ্ছে আমার কাছ থেকে, না দিলে মামলায় নাম ঢুকিয়ে দেবে বলে হুমকি দিচ্ছে তারা, বলে অভিযোগ করেছেন বিবিসি বাংলাকে এই ব্যবসায়ী আরও জানিয়েছেন যে যারা চাঁদা নিয়েছেন এবং এখনও তার কাছ থেকে দাবি করছেন তারা প্রায় সবই বিএনপির রাজনীতির সাথে যুক্ত। তিনি আরও বলেন যে আমি ছাড়াও ঢাকার অনেক ব্যবসায়ী এখন আমার মতো এরকমই চাঁদাবাজির শিকার হচ্ছেন। অধিকাংশ ক্ষেত্রেই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী পরিচয়ে চাঁদা চাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন সকল ব্যবসায়ী। আর শুধু কি বিএনপির বাইরে গত কয়েক মাসে কোনো জেলায় জামাতে ইসলামী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিরুদ্ধেও চাঁদাবাজির অভিযোগ উঠতে দেখা গেছে। এর মধ্যে ফেনীতে জেলা জামায়াতের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এই চাঁদাবাজির অভিযোগে। এদিকে সরকার চাঁদাবাজির বন্ধের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা মহল, কিন্তু সবাই চেষ্টা চালিয়েও কিছুই বন্ধ করতে পারছে না। খুলেআম বিএনপির নেতারা, ছোট নেতারা সারা বাজারে চাঁদাবাজির তাণ্ডব চালিয়ে যাচ্ছে। সরকার সমস্ত কিছু জেনেও কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না যাতে এই চাঁদাবাজিটাকে নির্মূল করা যায়। আসুন পরবর্তী আরও কিছু তথ্য আপনাদেরকে দিই। যশোর থেকে সবজি ভর্তি ট্রাক নিয়ে এসেছেন এক চালক। যাত্রাবাড়ি পর্যন্ত আসতে তাকে চাঁদা দিতে হয়েছে অন্তত 4টি পয়েন্টে। তিনি জানাচ্ছেন এর আগেও চাঁদা দিতে হতো, কিন্তু মাত্র 2টি পয়েন্টে, এখন তাকে 4টি পয়েন্টে চাঁদা দিতে হচ্ছে। যশোর থেকে নড়াইলে ঢোকার পর একবার চাঁদা দিতে হয়েছে, এরপর গোপালগঞ্জ, তারপর ফরিদপুর, তারপর ঢাকার যাত্রাবাড়িতে ঢুকে আবার চাঁদা দিতে হয়েছে তাকে। আর শুধু এখানেই শেষ নয়, সবজি নিয়ে কারওয়ান বাজারে পৌঁছানোর পর গাড়ি রাখার জন্যও ওই চালককে গুনতে হয়েছে আরও 200 টাকা। তাই তাদের অভিযোগ, কত কিছু তো বদলাচ্ছে শুনছি, কই চাঁদাবাজি তো বন্ধ হয়নি, আমরা তো দেখতেছি খালি কাপড় বদলাইছে, এমনটাই তাদের বক্তব্য।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবজি, মশলা, মাছ সহ নানা পণ্য নিয়ে প্রতিদিন কয়েক শ ট্রাক ও পিকআপ ভ্যান আসে ঢাকার সবচেয়ে বড় কাঁচা বাজার কারওয়ান বাজারে। বাজারে পণ্য আনার পর 2 ধাপে চাঁদার টাকা দিতে হয় বলে জানিয়েছেন ব্যবসায়ী এবং গাড়ি চালকরা। এর মধ্যে গাড়ি রাখার জন্য প্রথম ধাপে আকার ভেদে, মানে গাড়ির যে আকার সেই আকার অনুযায়ী 100 থেকে 300 টাকা। এরপর পণ্য খালাস করার জন্য ফের ট্রাক প্রতি গুনতে হয় কমপক্ষে 1000 টাকা। আর এই সব কারণেই ঢাকায় আসার পর সবজির দাম বেড়ে যায়। পোষাবে কি করে? এই জন্যই তারা সবজির দাম অতিরিক্ত বাড়াতে বাধ্য হয়, এমনটাই বক্তব্য ব্যবসায়ী মহলের। ব্যবসায়ীরা বলছেন, বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী পরিচয়েই এখন চাঁদাবাজি করা হচ্ছে। কেউ আইয়া কয় যুবদল, কেউ আইয়া কয় ছাত্রদল, আরও আছে শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, এক এক সময় এক এক গ্রুপ আহে, বলেছেন বাজারের একজন আড়তদার। কয়েকজনেরে টাকা দিমু, ওগো জ্বালায় আমরা অতিষ্ঠ, বিবিসি বাংলাকে বলেছেন এই আড়তদার। বড় কেউ তো আসে না, চামচারা আইসা কয় ভাই পাঠাইছে, টাকা দেন। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। আমি সেই জনগণের জন্য খুবই মর্মাহত যারা ভেবেছিল এই ছাত্র প্রতিনিধিদের অধীনে দেশে বিশাল বড় একটি উন্নতি আসবে। কিন্তু এখনো পর্যন্ত আমরা যা জানলাম, পড়লাম, বুঝলাম, তাতে করে আমরা স্পষ্ট ধারণা পাচ্ছি যে চাঁদাবাজি আগে ছিল। আওয়ামী লীগের সময় চাঁদাবাজি ছিল না এমনটা আমি বলবো না, কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে সেই চাঁদাবাজির পরিমাণ এখন আরও 3 গুণ 4 গুণ বেড়ে গিয়েছে। অথচ এই সরকার চাইলেই এই চাঁদাবাজি কয়েক সপ্তাহের মধ্যে বন্ধ করে দিতে পারে, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে বন্ধ করছে না। আমরা স্পষ্ট বুঝতে পারছি কেন বন্ধ করছে না, তার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে। কী কারণ সে নিয়ে আমরা আর আলোচনা করতে চাই না, কারণ আপনি ইতিমধ্যেই সেটা বুঝতে পেরে গিয়েছেন। কারওয়ান বাজারের চেয়েও ভয়াবহ অবস্থা ঢাকার গুলিস্তানের। নাম প্রকাশে অনিচ্ছুক এক হকার জানিয়েছেন যে তিনি 5ই আগস্টের পর ফুটপাতে দোকান বসিয়েছেন। তার কাছে বিবিসি জানতে চেয়েছিল যে দোকান বাবদ তাকে কত টাকা দিতে হয়েছে। জবাবে তিনি বলেন, নগদ 1 লাখ টাকা গুনেছেন তিনি, তারপর এখানে দোকান দিতে পড়েছেন। তবে যারা এককালীন নগদ টাকা দিতে পারে না তাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে মাসিক কিস্তিতে। তো এই হচ্ছে নতুন স্বাধীনতার ফল। আর চাঁদার টাকা দিতে না পারলে দোকান উচ্ছেদ করে সেখানে অন্য লোক বসানো হয় বলে জানিয়েছেন হকাররা। সেখানে আর এক হকারের অভিযোগ, আমার কাছে 9 মাসে 9,000 টাকা ভাড়া চাওয়া হয়েছিল, আমি দিতে পারি নাই, পরে তাই আমাকে মারধর কইরা দোকান থেকে তুইলা দিয়েছে। তিনি অভিযোগ করছেন যে বিএনপির স্থানীয় নেতাকর্মীরাই এই চাঁদাবাজির সঙ্গে জড়িত। বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ করার হুমকি দিলে উল্টো তাকেই মামলায় ফাঁসিয়ে জেল খাটানো হয়েছে বলে অভিযোগ করেন গুলিস্তানের এই হকার। প্রতিবাদ করতে গেছি বলে আমারে মিথ্যা মামলায় ফাঁসাইয়া জেলে ভরেছে, প্রায় 1 মাস জেল খাইটা বার হইছি, এখনও হুমকি ধমকি দিতেছে, বলেছেন এই হকার। গুলিস্তানের ফুটপথ ও সড়কে অবৈধভাবে যেসব দোকান বসিয়ে এখন তাদের থেকে নিয়মিতভাবে চাঁদা আদায় করা হচ্ছে, সেগুলোর সংখ্যা বিবিসি জানতে পেরেছে কমপক্ষে 3000-এরও বেশি। সন্ত্রাস ও চাঁদাবাজের বিষয়ে বিএনপি কঠোর অবস্থানে আছে বলে ইতিমধ্যেই জানানো হয়েছে বিএনপির শীর্ষ নেতাদের তরফ থেকে। অভিযোগ পেলে সেগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও নেতাদের তরফ থেকে জানানো হয়েছে। এই একই বক্তব্য বর্তমান দেশ পরিচালনাকারী সরকারেরও, কিন্তু পরিবর্তন কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না। দেশের সংস্কার অনেক কিছুই হচ্ছে, এই নতুন স্বাধীনতা অনেক পরিবর্তনই করছে দেশে, কিন্তু হচ্ছে না দেশের সাধারণ জনগণের, হচ্ছে না বাজারে, বন্ধ হচ্ছে না চাঁদাবাজি, বন্ধ হচ্ছে না সন্ত্রাসবাদ। সুতরাং এবার তো আমাদের মন নিশ্চিতভাবেই এই প্রশ্নটা করে উঠবে,
যে তাহলে কি জন্য এত অস্থিতিশীল করে তুললাম আমরা এই দেশটাকে। কারণ আগে ব্যবসায়ীরা একজনকে চাঁদা দিলে মিটে যেত, কিন্তু এখন দিতে হচ্ছে 3-4 জনকে। সুতরাং এই চাঁদা দেওয়ার ফলে আগে ব্যবসায়ীদেরকে তাদের কাঁচামালে যদি 2 টাকা দাম অতিরিক্ত বাড়াতে হতো, তাহলে এখন তো সেটা 6 টাকা, 7 টাকা, 8 টাকা বাড়াতে হচ্ছে এই একই কারণে। সুতরাং আবারও সেই প্রশ্নটা আমাদের মনে ধাক্কা দিচ্ছে, কী জন্য তাহলে এই দেশটাকে অস্থিতিশীল করলাম? দর্শক বন্ধুরা, আপনাদের মনে যে উত্তরটি আসছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন, এবং পারলে ভিডিওটি দেশের আপামর জনগণের কাছে শেয়ার করে দেবেন, যাতে সবাই বুঝতে পারে যে এই 7-8 মাসে দেশের এই নূতন স্বাধীনতা অনেক কিছুই তো পরিবর্তন করেছে, কিন্তু আসল জনগণের যে প্রয়োজন, সেই প্রয়োজনটা কতটা মিটিয়েছে এই নূতন স্বাধীনতা। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে রাজনৈতিক ভবিষ্যৎ, এটি ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে, কুটিল থেকে কুটিলতর হচ্ছে। তার রাজনীতির যে ভাগ্যাকাশ, সেখানে আমাদের আশা ছিল যে পূর্ণিমার চাঁদ জল জল করে জ্বলবে, কিন্তু সেটা না করে অমাবস্যার অন্ধকার, ঘোর অন্ধকার, অমানিসার যে মরা কাটাল, সব মিলিয়ে তার সারা জীবনের যে সফলতা, সেই সফলতাকে তছনছ করে দেওয়ার মতো পর্যায় তৈরি হয়ে গেছে। তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না, তিনি সিদ্ধান্ত দিতেও পারছেন না। তিনি কথা বলছেন, সেটা কথা হচ্ছে না। তিনি চুপ থাকতে পারছেন না, আবার যে কথাগুলো বলছেন সেই কথায় নানা রকম কনফিউশন তৈরি হচ্ছে। শেখ হাসিনার জামানাতে শেখ হাসিনার কিছু কর্মকাণ্ডের কারণে তিনি নিদারুণভাবে সমালোচিত হয়েছিলেন। এর মূল কারণ হলো তার যে বেসিক এবং ফান্ডামেন্টাল যে ইন্টিগ্রিটি, সেটি ছিল না। 2014 সন, 18 এবং 24 তিনটি অনিয়মের নির্বাচন এবং তিনটি অগণতান্ত্রিক নির্বাচন করার ফলে তার যে প্রধানমন্ত্রী হিসেবে আইনগত ভিত্তি, বৈধতা এবং নৈতিক মনোবল শূন্যের কোঠায় চলে গিয়েছিল। ফলে তার যে সুদীর্ঘ রাজনৈতিক জীবন, তার যে পারিবারিক ঐতিহ্য, ট্র্যাডিশন, তিনি যে বঙ্গবন্ধু কন্যা, তিনি যে একটি রাজনৈতিক পরিবারকে রিপ্রেজেন্ট করেন, সব কিছুই তার জন্য বুমেরাং হয়ে পড়েছিল। যেমন ধরুন, আপনার আতর, একশেষে আতর যদি কোনো অবস্থাতেই আবর্জনার মধ্যে পড়ে যায়, আপনি কি আতরের গন্ধ শুঁকতে পারবেন? কখনোই পারবেন না। তো তদ্রূপ যখন যে কোনোভাবে মানুষ যদি অবৈধ হয়ে যায়, অগণতান্ত্রিক হয়ে যায়, ফ্যাসিস্ট হয়ে যায়, এবং যে পদে থাকে সেই পদের যদি তার সম্মান না থাকে, তাহলে তিনি যতই জ্ঞানী হন, শিক্ষিত হন, তার যতই ইতিবাচক দিক থাকুক না কেন, এগুলো ওই যে আবর্জনার মধ্যে যখন একটি আতরের শিশি ফেলা হয়, ওটার যে প্রতিক্রিয়া ওইরকম হয়। এখানে ভিন্ন উদাহরণ দিতে পারতাম, বলতে পারতাম যে এক বালতি দুধের মধ্যে একটু গোচো না দিলে যেভাবে দুধ জমে যায়, ঠিক ওটার সঙ্গে এখানে তুলনীয় নয়। এ কারণ হলো দুধ জমে গেলে সেখানে দই হয়, এবং দইও অনেক সময় উপাদেয় হয়ে যায়, সেখানে ছানা হয়, তারপরে আরও অনেক কিছু হয়। কিন্তু যদি আবর্জনার মধ্যে আপনার আতর পড়ে যায়, তাহলে আতরের অস্তিত্বটাই বিলীন হয়ে যায়। এই কারণে হয় কি, যে ভালো মানুষ, যোগ্যতম মানুষ যে কোনো একটা ওসিলাতে গিয়ে যদি সে ট্রলের শিকার হয়ে পড়ে এবং মন্দ একটা জায়গাতে গিয়ে বসে, তখন আর তার সেই জিনিসগুলো থাকে না। শেখ হাসিনা পরপর 2 বার গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী, 1996 সনে এবং 2008 সনে।
এই তার যে এই বিরাট সফলতা এবং ওই দুই সময়টাতে তিনি যে উল্লেখযোগ্য কর্মকাণ্ডগুলো করেছেন সবই এসে এই 14 সালের পর এমন হয়ে গেল যে তিনি যা বলেন তা নিয়ে হাসাহাসি হয়, তাহাজ্জুদ নামাজ পড়েন হাসাহাসি হয়, তার তসবিহ নিয়ে হাসাহাসি হয়। তিনি কাঁঠাল দিয়ে বার্গার তৈরির কথা বলেন, এজন্য তার নাম হয়ে যায় কাঁঠাল রানী। এটা হওয়ার কথা নয়, তার একটা কথাও কিন্তু অপ্রাসঙ্গিক নয়। কাঁঠাল দিয়ে বার্গার তৈরি করা হয় এবং সেটা অনেক সুন্দর বার্গার হয়। তিনি তেল ছাড়া রান্না করেন, পেঁয়াজ ছাড়া রান্না করেন। তো এই জিনিসগুলো প্রশংসার দাবি রাখত যদি অন্য সময় হতো, কিন্তু যেহেতু তিনি তার যে আইনগত বৈধতা এবং ভিত্তি হারিয়ে ফেলেছিলেন, ফলে তিনি যা কিছু করতেন সবই মানুষ ট্রল করত। তার পোশাক নিয়ে, তার আশাক নিয়ে, তার কথা নিয়ে, তার চাহনি নিয়ে, সব কিছু নিয়ে। তো এই যে শেখ হাসিনা যখন এই জায়গাটাতে পৌঁছে গিয়েছিলেন, যখন তার সে আইনগত তার যে বৈধতা নেই এই জিনিসটা তিনি যখন বুঝে গিয়েছিলেন, তখন তিনি তার সেই যে অবৈধতা এটাকে ধামাচাপা দেওয়ার জন্য তিনি শক্তি অর্জন করার চেষ্টা করেছেন। সর্বোচ্চ শক্তি, মিলিটারি পাওয়ার, তারপর ছাত্রলীগের পাওয়ার, আওয়ামী লীগের পাওয়ার, ভারতের পাওয়ার, চীনের পাওয়ার থেকে শুরু করে তার শুধু ডক্টরেট ডিগ্রি লাগবে, প্রায় 200-250 ডক্টরেট ডিগ্রি, কিন্তু কোনো অবস্থাতে তিনি সমাজের যে সম্মান এবং মর্যাদা এটা তিনি পাচ্ছিলেন না। এবং শেষের দিকে এসে তিনি ভীষণ রকম অস্থির হয়ে পড়েছিলেন। তার স্পষ্টতই দুই নৌকায় দুটো পা ছিল, একটা ভারতের দিকে এবং আর একটা চীনের দিকে। এবং এখানে তিনি স্থির ছিলেন না। তার মন এবং মস্তিষ্ক এবং হৃদয় পশ্চিমা দুনিয়ায় ঘুরে বেড়াতো এবং কি করে আমেরিকার সাথে বন্ধুত্ব করা যায়, কি করে রাশিয়ার সাথে বন্ধুত্ব রক্ষা করা যায়, কি করে ফ্রান্সের সাথে বন্ধুত্ব করা যায়, এই বিষয়গুলো নিয়ে তিনি 3 ভাগে বিভক্ত হয়ে পড়েছিলেন। ত্রিবেণী সঙ্গমে তিনি পড়ে গিয়েছিলেন। ফলে কি হলো, তাকে নিয়তির অমোঘ যে টান, সে টানে তাকে সাড়া দিয়ে পতনের দ্বারপ্রান্তে তিনি চলে গিয়েছিলেন। ঠিক একই অবস্থা এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি। তিনি প্রথমে সে খুব ভারত বিরোধী কথাবার্তা বললেন। আমরা তো মহা খুশি যে এইবার আমরা একজন যজ্ঞেশ্বরকে পেয়েছি, যিনি কিনা দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে এই প্রথম বাংলার সিংহাসনে বসে কণ্ঠ উঁচু করেছেন। সারা বাংলাদেশ হই হই রই রই করে বলল যে হ্যাঁ, বাপের বেটা হও তো ডক্টর ইউনূসের মতোই হতে হবে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই তিনি আবার সুর নরম করে ফেললেন। ইন্ডিয়ার সঙ্গে বন্ধুত্ব করার জন্য, সম্পর্ক রক্ষা করার জন্য তিনি তার দ্বারকে অবারিত করলেন। নরেন্দ্র মোদী সঙ্গে বৈঠক করার জন্য তিনি প্রাণান্ত চেষ্টা করলেন। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য তিনি জোর তদবির চালালেন। ভারত স্পষ্ট বলে দিল যে একটি নির্বাচিত সরকারের জন্য তারা অপেক্ষা করছে, এই সরকারের সঙ্গে তারা এর চেয়ে বেশি আগাবে না। ভারতীয় ভিসা বন্ধ রয়েছে এবং আরও অনেক কিছু, সীমান্ত বন্ধ। এই অবস্থাতে তিনি চীন যাচ্ছেন চীনের সঙ্গে সম্পর্ক করার জন্য, এবং চীন তাকে লুফে নিয়েছে। শোনা যাচ্ছে যে চীনের প্রেসিডেন্ট তাকে বহন করার জন্য আলাদা বিমান পাঠাবেন। কিন্তু আপনারা জানেন যে নিয়তি যখন মানুষকে ডাকে তখন সে মানুষ যতই হাত পাক না কেন সে কিন্তু কুলকিনারা পায় না। এখন বিভিন্ন কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের পায়ের নিচ থেকে মাটি চলে গেছে। এখন চীন তো দূরের কথা, 1000 চীন চেষ্টা করলেও তাকে হেফাজত করতে পারবে না, তাকে রক্ষা করতে পারবে না, কিংবা তার সরকারের জন্য কোনো ইতিবাচক সিদ্ধান্ত দিতে পারবে না। বরং চীনের খপ্পরে পড়ে তিনি যদি কোনো সিদ্ধান্ত চীনের পক্ষে দেন এবং চীনের সঙ্গে যদি একটা চুক্তিতে আসেন, সেটি ভারতের জন্য রীতিমতো একটি জিহাদের কারণ হয়ে দাঁড়াবে, এটা জিদের কারণ হয়ে দাঁড়াবে।
তো এই কাজের পাশাপাশি আবার তিনি পশ্চিমাদের সাথেও কিন্তু সম্পর্কটা রক্ষা করার চেষ্টা করছেন। তিনি স্পষ্টত জানেন যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক ভালো না, ডোনাল্ড ট্রাম্প তাকে ছাড়বেন না। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কমলা হ্যারিস এবং হিলারি ক্লিন্টনের যে সিকিউরিটি পাস সেটি বাদ দেওয়া হয়েছে, বাতিল করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে না, এই ধরনের মানুষ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে তারা জানতে পারে না। ফলে যে কোনো সাবেক ভাইস প্রেসিডেন্ট বা সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তাদের যে সিকিউরিটি পাস ছিল সেটি বাতিল করা হয়েছে। ক্লিন্টন ফাউন্ডেশন নিয়ে তদন্ত করা হবে এবং ক্লিন্টন ফাউন্ডেশনে যারা দান করেছেন, টাকা দিয়েছেন, তাদের মধ্যে ডক্টর ইউনূস পড়ে যাবেন। এরপর ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংক তাদের যে শাখা কর্মকাণ্ড ইউরোপ এবং আমেরিকাতে আছে, এগুলোতেও তদন্ত শুরু হয়ে যাবে, এফবিআই তদন্ত শুরু হয়ে যাবে। তো এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তিনি ডোনাল্ড ট্রাম্পের যে সেকেন্ড ইন কমান্ড এখন যিনি রয়েছেন ইলন মাস্ক, তার সঙ্গে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছেন এবং এই সম্পর্ক স্থাপন করার জন্য বাংলাদেশ নামক রাষ্ট্র এবং রাষ্ট্র শক্তিকে তিনি ব্যবহার করছেন এবং আগামী 90 দিনের মধ্যে যে কোনো মূল্যে ইলন মাস্কের যে ইন্টারনেট কোম্পানি স্টারলিংক, এটি বাংলাদেশে আনার জন্য তিনি নির্দেশনা জারি করেছেন। এখানে দেশের কত ক্ষতি হলো, এর দ্বারা এক্সিস্টিং যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের কি ক্ষতি হবে, দেশের কি লাভ হবে, তার চাইতে বড় ব্যাপার হলো ডক্টর মোহাম্মদ ইউনূস জিদ করেছেন যে তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক করবেনই। আবার অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের যে বিরোধী পক্ষ যারা ডেমোক্র্যাট, তাদের সঙ্গে তিনি সম্পর্ক অব্যাহত রেখেছেন, তলে তলে সম্পর্ক রেখেছেন, প্রকাশ্যে রেখেছেন। ক্লিন্টন, হিলারি ক্লিন্টন, বাইডেন, কমলা ছাড়াও তার দলের অনেক যারা সিনেটর রয়েছেন তাদের সঙ্গে তিনি সম্পর্ক স্থাপন করে ফেলেছেন এবং এরকম একজন সিনেটরকে তিনি বাংলাদেশে দাওয়াত করে এনেছেন বা তিনি এসেছেন। পরে জানা গেল যে সেই সিনেটর একটি অস্ত্র ব্যবসায়ী কোম্পানির, আমেরিকান আর্মস কোম্পানির তিনি দালাল, লবিস্ট। বাংলাদেশে এসেছেন মূলত সেনাবাহিনীর কাছে এই আমেরিকান অস্ত্র বিক্রি করার জন্য। তো এভাবে তিনি আমেরিকান লবিকে কাজে লাগানোর চেষ্টা করছেন। তিনি ইম্মানুয়েল ম্যাক্রোর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক, এটাকেও কাজে লাগার চেষ্টা করছেন এবং তিনি ঘুরে বেড়াচ্ছেন। তার যে রাজনীতি, সেই রাজনীতির একটা নিরাপদ পথ চলা নিশ্চিত করার জন্য, অথবা এই রাজনীতি থেকে যেন তিনি নিরাপদে প্রস্থান করতে পারেন, সেফ এক্সিট যেন হয়, এই চেষ্টা তিনি করে যাচ্ছেন। কিন্তু ওই যে আগেই বলছিলাম যে এটি হবার নয়। এর কারণ হলো তিনি প্রথমেই তার স্টেপ, যে ফুড স্টেপগুলো ছিল, সেই জায়গাতে তিনি মারাত্মক কতগুলো ভুল করে ফেলেছেন। তার যে রিক্রুটমেন্টগুলো, তার একটা রিক্রুটমেন্ট ভালো হয়নি। তিনি যে সকল লোককে ভাড়া করে বিদেশ থেকে এনেছেন, কাউকে ব্যক্তিগত সহকারী, এরা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করেছে, ভালো রেজাল্ট আছে, অক্সফোর্ড ক্যামব্রিজে পড়াশোনা করেছে, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একেবারেই অপাংথেয়। এখানে রাজনীতি করার জন্য, এখানে প্রশাসন চালানোর জন্য, এখানে নেতৃত্ব দেওয়ার জন্য যে গুণাবলী দরকার, এরকম একজন লোককেও তিনি রিক্রুট করতে পারেননি। দ্বিতীয়ত, তিনি যাদের উপর নির্ভর করেছিলেন, ছাত্রদের উপর, এখন এই ছাত্ররা এত নবীন, এত কচি, এত কাঁচা, এত অবুঝ যে এই ছাত্ররা নিজেরা কলঙ্কিত হয়েছেন অনেকে, আবার ডক্টর মোহাম্মদ ইউনূসকেও কলঙ্কিত করে ফেলেছেন। তার ক্ষমতার মূল ভিত্তি সেনাবাহিনী এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার রাইট হ্যান্ড হওয়ার কথা ছিল, কিন্তু পরিস্থিতি এমন হয়ে গেছে যে সেনাবাহিনীর সঙ্গে তার সম্পর্কটা ভালো যাচ্ছে, কথা আমি বলতে পারবো না। আর ওয়াকারুজ্জামান সাহেবের সঙ্গে তার যে সম্পর্কটা, এটা দাকুমরা সম্পর্কে পরিণত হয়েছে, এটা একেবারে দিনের আলোকের মতো স্পষ্ট। এতগুলো সমস্যার মধ্যে আবার রাজনৈতিক অস্থিতিশীলতা, শেখ হাসিনার ঢুকে পড়া, ভারতের চাপ, সব মিলিয়ে তিনি কি করবেন?
তিনি কি এই যে 2 নৌকায় যে পা দিয়েছেন সেই নৌকার পা সরিয়ে এক নৌকায় দিবেন, নাকি কোনো নৌকায় পা দিবেন না, নাকি শেখ হাসিনার মতোই তিনি সব জায়গাতে বাতি জ্বালানোর চেষ্টা করবেন? তিনি বয়োবৃদ্ধ মানুষ, অভিজ্ঞ, প্রাজ্ঞ। তিনি হয়তো অনেক ব্যাপারই আমাদের সাথে অনেক অনেক ভালো জানেন, কিন্তু যেহেতু তার কর্মকাণ্ড তিনি দেখতে পারেন না, প্রকৃতিগতভাবে আমরা দেখতে পারি। তা আমরা দূর থেকে যে বিষয়গুলো দেখলাম বা দেখছি। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আজকের ভিডিওটি দেখে আপনারা ক্লিয়ার হয়ে বুঝতে পারছেন আসলে ব্যারিস্টার ফুয়াদ গ্রেপ্তার হয়েছে কি না। আসলে কি ব্যারিস্টার সুমন মানে ফুয়াদ, যিনি একটা ব্যারিস্টার, তাকে নিয়ে যে সমালোচনা হচ্ছে যে সেনাবাহিনীকে নিয়ে বা কথা বলে তিনি নাকি গ্রেপ্তার। তো বন্ধুরা, ইতিমধ্যে আমাদের ভিডিও ফুটেজ দেখে কিন্তু বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। এবং আজকের এই ভিডিওটা দেখে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।